যে ইউনূস সাহেবের যে ইয়েটা কাটেল করা হয়েছে সেটা সরকারের এখন অর্থনৈতিক যে অবস্থার মধ্যে সরকার আছে এটা সরকার অ্যাফোর্ড করতে পারছে না। এটা কিন্তু গ্যাপের জন্য হয়েছে বলে আমার মনে হচ্ছে না, কারণ অনেক কিছুই সরকার ইয়ে করতেছে, সাশ্রয় করার চেষ্টা করতেছে, অবশ্য ভুল করতেছে অনেক জায়গায়, কিন্তু এইটা বোধহয় এই কারণের জন্য। একটা রিটায়ার্ড লোকের একটা কতদিন থাকবে এটা নীতিমালা আছে, যে রিটায়ার করার পরে কয় মাস এই পদে থাকলে প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর পদমর্যাদায় কোনো লোক থাকলে সে কী কী পাবে, কতদিন পাবে, এটা বলা আছে। তো এটা আগে ছিল ওটা ওই যে সময়টুকু, আর এখন যেহেতু অর্থনৈতিক কারণে এটাকে কিছুটা কাটেল করা হয়েছে। টোটালি উনি সঠিক কাজ করছেন। ওনার এমনি একটা পুলিশ পাহারাদার থাকলে তো চলে, আর তো এ লাগে তো না, পুলিশ প্রোটেকশন থাকলে তো চলে, বাকিগুলি তো দরকার নাই। আর এগুলি দরকার, এরকম তো এসএসএফ দিয়ে অনেক কিছু দিয়া তো আমাদের রাষ্ট্রপ্রধানকে আমরা রক্ষা করতে পারি নাই। তো ইন্দিরা গান্ধী নিজেকে তার লোক দিয়ে তো রক্ষা করতে পারে নাই। যদি আল্লাহর হুকুম হয়, তার ভাগ্য ওইভাবে হয়, তাহলে ওইভাবে হবে। এখন এই রাষ্ট্রের এত অপচয় করার কোনো দরকার নাই। রাষ্ট্রের এত অপচয় করার দরকার নেই, ওনাকে পুলিশ প্রোটেকশন দিয়ে বাকিগুলি ফুটারাই প্রত্যাহার করা উচিত বলে আমি মনে করি। গেল এটা এক। আর দুই নম্বর হলো যে এই যে যেটার কথা বলা হচ্ছে, যে আমাদের রেফারেন্ডামের কথা যে বলা হয়েছে, রেফারেন্ডাম প্রথমত আমার এবাদত পাক হইতে হলে আমার বিছনা পাক হইতে হবে, জায়নামাজটা পাক হইতে হবে, তারপরে এবাদত পাক হবে। যদি জায়নামাজে আমার অপবিত্র থাকে তাহলে এবাদত পাক হবে কি করে? প্রথমত এই গভর্নমেন্টের রেফারেন্ডাম দেওয়ার এখতিয়ারে ছিল না, সে শুধু ইলেকশন কন্ডাক্ট করতে। আমি তখনও বলছি, এই চ্যানেলও বলছি, যে এটা করতেছে এটা অবৈধ হবে এবং এটা কোনো আইনগত ভিত্তি পাবে না। এখন যদি বলে যে সর্বসম্মত, 18 কোটি লোক সর্বসম্মত হয় নাই, এটা তো বেসিক ডেমোক্রেসি না। আমি একজনকে এমপি বানালাম, এমপি আবার আরেকজনকে বানালো, রাষ্ট্রপতি বানালো। এটা বেসিক ডেমোক্রেসি তো আমাদের দেশে অসল। এখানে সর্বজনের দ্বারা নির্বাচিত হইতে হবে। তো সেখানে সর্বজন যারা রেফারেন্ডামটা সর্বজন জন হয় নাই, যারা এটা কন্ডাক্ট করছে তাদের এখতিয়ার এবং আইনগত বৈধতা তাদের নাই, সুতরাং এটা অবৈধতা এমনি হয়ে গেছে। এখন এটা যদি প্রয়োজন মনে করে, জনগণের প্রয়োজন মনে করে রাজনীতিরা আবার তারা নিয়ে আসে, রেফারেন্ডাম নিতে পারে আবার ইলেকশনের সময়। এখন এটা নিয়ে বিতর্কের মধ্যে যাওয়ার কোনো দরকার নেই। আর একটা জিনিস হলো যে বিরোধী দলের যেটা বলছে, বিরোধী দলের কাজটা কি? সমালোচনা করবে, হইচই করবে, ওয়াকআউট করবে, এটা তো তার কাজ। এটাকে অত সিরিয়াসলি কিছু নেওয়ার দরকার নেই, বরঞ্চ ওদের বক্তব্যের মধ্যে যদি কিছু ম্যাটেরিয়াল থাকে সেটাকে অ্যাড্রেস করলে তো সমস্যার সমাধান হয়ে যায়। এখন আমাদের মানসিকতা দেখতে হবে, রাজনীতিবিদ বিরোধী দলের মানসিকতা দেখতে হবে, যে ওরা বিরোধী দল বলছে দেখে আমি এটা মানবো না, আবার এরা সরকারি দল ভালো কাজ করলে আমি সমর্থন করবো না। এটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আমরা অনেক সময় নষ্ট করছি। আমাদের এখন কি সমস্যা? এটা বর্তমানে আমাদের সমস্যা তো এটা না, আমরা আইএমএফ থেকে ফেরত আসছি, আমাদের কমিটমেন্ট করা ইনস্টলমেন্টের টাকা দিচ্ছে না। তার মানে আমরা আমাদের রাষ্ট্রকে কোথায় নিয়ে গেছে আমাদের রাজনীতিবিদেরা? কারণ এখন আমাদের ওরা লগ্নি করে, সুদের উপরে টাকা দেয়, কোনো অনুদান নয়, সাহায্য নয়। তাইলে লোকের, একটা লোকের প্রতি তারে ঋণ দিলে ঋণ শোধ করতে পারবে না, এটা আইএমএফ আর ওয়ার্ল্ড ব্যাংক চিন্তা করতেছে। তাহলে রাষ্ট্রকে কোথায় নিয়ে গেছি আমরা? আমার লজ্জা লাগে এই দেশের একজন মুক্তিযোদ্ধা হিসাবে, যে আমি রাষ্ট্রকে ওই পর্যায়ে নিয়ে গেছি। কেন কেন আমাদের বাজেট এখনও আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের সাহায্য নিয়ে করতে হবে, যেখানে টাকা পাচারে চলে গেছে সেগুলো আনতে পারছি না। তাহলে পাচার করছে তাদেরকে ডিটারেন্ট ব্যবস্থা নিচ্ছি পার না কেন? এই যে ওই গভর্নমেন্ট আমলে অনেক সময় হয়ে গেল, তো এই সময়ের মধ্যে আমরা এটা করতে পারি নাই। আর এই গভর্নমেন্টও যে কোনো মুন্সিয়ানা দেখাতে পারছে না এখন পর্যন্ত, তারা প্রশাসনটা ঠিক করতে পারে নাই, মানবাধিকার চেয়ারম্যান নিয়োগ করতে পারে না, দুদকের চেয়ারম্যান মেম্বার নিয়োগ করতে পারে নাই। এটা তো হোমওয়ার্ক তো আগে করা উচিত ছিল। এই গভর্নমেন্ট তারা আসবে তো দেখছে, তো অন্তত হোমওয়ার্ক ছিল না কেন? তারা প্রতিটা মন্ত্রণালয় ওয়াইজ এক একটা লোককে নিয়োগ করে দিতে পারতো, যে এটা কী কী সমস্যা হবে, আমরা ক্ষমতা আসলে কী কী আমার সমস্যা ফেস করতে হতে পারে, সেই জন্য প্রস্তুতি কী, এটা নাই কেন? তাই এতে তো বোঝা যাচ্ছে হ্যান্ডেবল করে এরা প্ল্যান্টিক কিক খাবে এরা। আমি অপ্রিয় হলেও সত্য কথাটা বলতেছি, কারণ এখানে আমাকে আগে প্রথমত আমাকে খোঁজ নিতে হবে। আমি আগে লোক দাওয়াত দিলে রান্নাঘরের খবর নিতে হবে, যে রান্নাঘরের কী অবস্থা, আমি দাওয়াত দিয়ে বললাম। তো এখানে এখন তারা এই কার্ড দিচ্ছে, ওই কার্ড দিচ্ছে, টাকা নাই, টাকা ছাপাইতেছে, 24,000 কোটি টাকা অলরেডি ছাপাই ইয়ে করছে এই 2 মাসে। আজকে তো আবার এলপিজি কার্ডের প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী। এখন আমরা হচ্ছে কি, আমরা দলীয় দৃষ্টিকোণ থেকে কথা বলতেছি, নিজের স্বার্থের দৃষ্টিকোণ থেকে কথা, যে আমরা রাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে কথা বলছি না কেউ। কারণ আমাদের সত্য কথা, বাস্তব কথাটা বলতে হবে। কারণ এতে বললে হবে, আর যারা বলবে তাদের শত্রু মনে করার দরকার নেই, বরং তারা বন্ধু নয়, যারা গুণ গায়, বন্ধু যে সংশোধন হয়, যে সহায়। আমি দোষটা ধরে দিব, সমস্যাটা ধরে দিবে, ওনারা সেটা রিপেয়ার করবে, তাহলে তাদেরই লাভ হবে। আমরা এর আগে যত কথা বলছি সব বিএনপির পক্ষে গেছে, এখন আমি বিএনপির পক্ষে কথা বলার মতো একটা কথা আমি বলতে পারছি না। আমি দুঃখিত। কেন? আমার আগে টকশোগুলি এই চ্যানেলও দেখা গেছে, তোমার চ্যানেলও দেখছে, কি বলছি সব বিএনপির পক্ষে গেছে, এখন যাচ্ছে না। কারণ আমরা যখন দোষ ত্রুটি ধরতে যাব তখন কারো না কারো বিপক্ষে যাবে। এই জন্য আমাদের দুর্ভাগ্য, আমরা সবসময় বিরোধী দল, কিন্তু আমাদের ডাইকে জিজ্ঞাসা করলো না।
আমাদেরকেও সেই সময় আমরা পার্টি করি না, কিন্তু আমরা উচিত কথা বলতে যে অনেক রকম খেসারত আমাদেরকে দিতে হয়েছে, ব্যবসা বাণিজ্য হইতে শুরু করে সব জায়গায় সব ইয়ে করা হচ্ছে। তো করা হওয়ার পরে তারপরে কিন্তু আমরা সেটাতে কোনো আফসোস নাই, আমরা চাই যে দেশটা ভালো চলুক। আমাদের কোনো সরকার কাছে চাওয়া পাওয়ার কিছু নাই। আমি আমার নিজের পয়সা দিয়া ফল কিনবো, একটা কলা কিনবো, আমি নিশ্চিন্ত কলাটা খাইতে পারছি না কেন? সেটা কার্বোহাইড্রেট দেওয়া হচ্ছে। আমি বাজার থেকে পয়সা দিয়ে সরকারের কাছে আমি কোনো অনুদান চাচ্ছি না। তাহলে সরকার এখন জবাব দেয় কেন আমাকে এত বছর পরে আমাকে এখন দুধটা কিনতে গেলে ডিটারজেন্টের সাথে কেমিক্যালস দিয়া এই দুধ করে বাচ্চা আমার ইয়াং জেনারেশন শেষ করে দেওয়া হচ্ছে। কত লোকের কতভাবে মারতেছে, কত লোকের আয়না করে নিচ্ছে। এগুলি তো সাপ্লাই স্পটটা কোথায়? এই জায়গাগুলো নিয়ন্ত্রণ সরকার করতে পারছে না, তাহলে সরকার ছেড়ে দেওয়া উচিত যদি এইটা না পারে। আমার এখন বাজারে আমি এই কার্ড দিলাম, ওই কার্ড করলাম, আগে যদি সরবরাহ না থাকে, আমার ব্যাংকের টাকা রাখার জন্য আমি চেক দিলে টাকাটা পাইতেছে, ওনার হচ্ছে না। তাহলে সেখানে আমার কার্ড দিলে কী হবে? কার্ড যে দেওয়া হচ্ছে তাহলে 208 টাকা পাচ্ছে ও, আর আমি ভিক্ষুক বানাচ্ছি তারে। বরং তারে এসএমই লোন দিয়া যদি তারে আমি কর্মীরাতে করতাম তাহলে 50,000 কোটি টাকা আমরা ব্যাংকে জমা থাকতো। এখন তারে আমি যে টাকা দিচ্ছি কার্ডের মাধ্যমে, সে টয়লেট করতেছে, খাইতেছে, শেষ হয়ে যাচ্ছে। কারণ আমাদের অলস জাতি তৈরি করতেছি, আমরা বেকার জাতি তৈরি করতেছি। এটা তো এই কনসেপ্টটা ভুল। তো আমি অন্য চ্যানেলও বলছি আজকে যে এটা ভুল কনসেপ্ট। নবী করিম সাল্লাল্লাহু সাহায্যের জন্য গেছে, সে কুড়াল কিনে দিচ্ছে, টাকা দেয় নাই। কারণ নবী কি কম বুঝে? তাইলে আমরা যে 50,000 কোটি টাকা দিচ্ছি, রাষ্ট্রের বাংলাদেশ ব্যাংক থেকে 50,000 কোটি টাকা চলে যাচ্ছে, আর ওরা কি করতেছে? তাদের 208 টাকা পাচ্ছে পার ডে। কিন্তু সে যদি কাজ করে তাহলে সে 700 টাকা পাচ্ছে। তাহলে ফুড পার ওয়ার্ক এসএমই লোন দিয়ে আমি যদি, তাহলে আমার 50,000 কোটি টাকা ইনটেক গভর্নমেন্ট থাকতো, এদের যদি শুদ্রমুক্ত দিতে পারতাম তাহলে ওরা টাকাগুলি রিটার্ন দিত, টাকাগুলি আমার থাকতো, আমার অভাব, টাকা শর্টেজ হইতো না, টাকা ছাপাইতে হইতো না। টাকা ছাপাইয়া টাকার অবমূল্যায়ন করা হচ্ছে। আর এই টাকাটা কোথেকে আসছে? তেলের নুলের উপরে ট্যাক্স করি, রিক্সাওয়ালা হচ্ছে ট্যাক্স, প্রত্যেকটা লোকের ট্যাক্স দিতে হচ্ছে, বাধ্য হচ্ছে। এই যে ব্যাট লাগাই দেওয়া হয়েছে, প্রত্যেকটা চা পাতা কিনলে ব্যাট লাগাচ্ছে, কে দিচ্ছে না? তাহলে এই টাকাগুলি কষ্ট করে, যেটা আমরা সিঙ্গেল ডিজিটের সুদের টাকা আনতে পারলাম না, এসব স্ট্যাম্পবাজির কোনো দরকার তো নাই, এবং তারও কোনো কাজে লাগতেছে না। সে 208 টাকা দিয়ে কী করবে? সে যদি খাইতে খায়, যদি সে কাজের বিনিময়ে যদি দেওয়া হইতো, তাহলেও কিন্তু ডেভেলপমেন্ট হইতো, কর্মসংস্থানতার সৃষ্টি হইতো। এদের এসএমই লোন দিলে টাকাগুলি আমার ইনটেক থাকতো, তাহলে আমার টাকাগুলি আর অপচয় হইতো না। তো সুতরাং এই টাকা ছাপাইয়া টাকার অবমূল্যায়ন না করে আগে নিজের অর্থনৈতিক অবস্থা কি, সরকার প্রধানকে আমি অনুরোধ করবো আপনি অর্থনীতির অবস্থাটা দেখেন। তারপরে আপনি যেসব নিয়োগ দিচ্ছেন, এগুলি কৃষির ভিত্তিতে নিয়োগ দিচ্ছেন, তারা তাদের পারফরমেন্স কী করছে? বিএনপির এই 15 বছরের মধ্যে কী অবদান রাখছে দেখান তো। তার 10 বছর করে এক্সটেনশন দেন। কেন চুক্তিভিত্তিতে নিয়োগ দিচ্ছেন আপনি অপদার্থ অথর্ব লোকজনের, যারা কোনো ভালো একটা অ্যাপয়েন্টমেন্টে পায় নাই তার নিজের জন্য? এখন দেখা যাচ্ছে সব সময় সরকার সময় আসে কয় আমি বঞ্চিত হয়েছি। কেন? তার ইন্টিগ্রিটির জন্য। সে দুর্নীতি করছে অথবা তার মেধা নাই, সে আসে এখন বিএনপির লোক হয়ে যাচ্ছে, কোনো সময় আওয়ামী লীগের লোক হচ্ছে, প্রমোশন দিয়ে যেত তারে। এই জন্য আমরা দেখছি মরণোত্তর প্রমোশন চালু হয়েছে। হ্যাঁ, মানে মরণ পরও প্রমোশন হয়, পৃথিবীর কোথাও নাই যে বাড়ি চলে যাওয়ার পরে দুঃখিত হাসিনা ভাই, এটা মানে খারাপভাবে নেবেন না, আপনাকেও চলে যাওয়ার পরে প্রমোশন দিচ্ছে, কিন্তু সেটার ব্যাপার না, আপনার প্রাপ্য, আপনি ওখানে আপনার বঞ্চিত করছে, কিন্তু আপনাকে এখানে র্যাঙ্ক না দিয়ে অন্য জায়গায় প্রোভাইড করতে পারতো আপনাকে। কারণ যেটা নিয়ম নাই, ইতিহাসে কোথাও নাই, চলে যাওয়ার পরে তাকে প্রমোশন দেওয়া হয়। এই বাংলাদেশে এটা নতুন চালু হয়েছে, আবার মরণোত্তরও দেওয়া হচ্ছে প্রমোশন। মরে গেছে আমরা কামাল নাসিরের বোনের জামাই ডিফেন্স সেক্রেটারি ছিল, তাকে সিনিয়র সচিব করা হয়েছে, উনি মরে যাওয়ার পরে ব্যাকডেট দেওয়া। তো এই যে অন্যায়গুলি হচ্ছে। তারপরে এখন একটা লোকের যদি প্রমোশন দেয়, আমি এমপি সাহেব আছে, উনি সংসদে উঠাক যে আপনারা যেগুলি চুক্তি দিচ্ছেন সবগুলি লিড দেখতে চাই, ওরা কী করছিল এই 15 বছরে, তারপর তার প্রফেশনাল সে কী করছে, এক্সাম্পল সৃষ্টি করার মতো উদাহরণ এর বহু লোক আছে। ব্যাংকারদের মধ্যে আমাদের ছিল, সার্টিফিকেটের উপরে লোন দিয়ে ছিল সরকার। হ্যাঁ, এরকম কি কাজ করছে এই আমলা যেগুলির এক্সটেনশন দেওয়া হচ্ছে, যেটা হাসিনাও দিয়ে গেছিল, এগুলি কি করবে? ওরা দেখবে সরকারের অবৈধ কাজটুকু কোনো করবে না, কারণ তারা তো তার সন্তুষ্টি অ্যাপয়েন্টিং অথরিটির সন্তুষ্টি চাবে। তো এখানে আপনি আবার প্রমোশন, লাইন প্রমোশনে 7 জনের বঞ্চিত করছেন। যদি চুক্তিভিত্তিক একজনের নিয়োগ দেওয়া সচিব দেওয়া হয়, তাহলে 7 জনকে বঞ্চিত করা হয়, এডিশনাল সেক্রেটারি হয় না, জয়েন্ট সেক্রেটারি। কেন এটা করতে গেছেন? আগে হাসিনা করছে, আপনি করছেন, তাহলে পার্থক্যটা কি? তারপরে এক্সেপশন যদি এর মধ্যে হার্টের ডাক্তার পাওয়া যাচ্ছে না, তার এক্সটেনশন দেন। চোখের ডাক্তার পাওয়া যাচ্ছে না, এটা এই ক্লারিক্যাল কাজ করা লোকগুলি এরা পাইলে স্তূপ আকারে হয়ে গেছে, তা এখন আবার একই কাজ করতে আছে, চাকরিতে ঢুকে যে কাজ করছে শেষ পর্যন্ত একই কাজ করছে। অ্যাপ্রুভ অর নট অ্যাপ্রুভ এই কথাটা লিখছে, বাকি তো সেকশন অফিসাররা দিয়ে দিয়ে লেখা। তাহলে এইটার জন্য অ্যাকশন কী দরকার? তারপরে অ্যাকশন করছে যদি মেধা তালিকা, যদি এই যে আমি উদাহরণ দিয়ে বলছি, প্রিন্সিপাল সেক্রেটারি 85তম তার বেসের একটি ট্যুর, তাহলে আপনি
চয়েস করার সময় সেরাটা করেন, বিয়ে করার সময় সেরাটা চান, বাসায় বাজার করতে সেরাটা চান, তাহলে আপনার ফিডব্যাক যারা দিবে এরকম অথর্ব টপারদেরকে আনতেছেন না কেন? যদি টপারদেরকে আনতেন তাও বলতাম যে এরা টপার ছিল এই জন্য আনা হয়েছে, 85তম লোক কেন ওখানে আসবে? শেষ করবেন প্লিজ। তো এইসবগুলি তো ভুল তো করতে, আপনি যার জন্য গতি আসতেছে না, যার জন্য ডিফল্টার 90,000 কোটি টাকা হওয়ার পরে আপনি ইয়েকে আসাম মসুরের বাদ দিয়ে তারকে আপনি ব্যাংকার গভর্নর করতে হচ্ছে। এখন আপনার ওই একজনে বলছিল কয় যে 12 হাত পুকুরের মধ্যে 13 হাত শোল মাছ পাওয়া গেছে, কোন হারামজাদাই বলছে? বলে তোর ভাই বলছে তো। বলে তাইলে হয়তো লাজ বাঁকা করেছিল। এখন এইরকম আমাদের এমপি সাহেবরা যদি লাজ বাঁকা করে রাখে তাহলে তো কোনো বক্তব্য নাই, কিন্তু যেটা ভুলকে ভুলে বলতে হবে, শোধরানোর জন্য তাহলে সরকার চেষ্টা করবে। আপনারা যে এমপিগুলি আছেন আপনারা এই জিনিসগুলো তুলে ধরবেন, অন্তত রাষ্ট্রের স্বার্থে, দেশের স্বার্থে। আপনারা চিরদিন থাকবেন না, কিন্তু আপনারা আবার কয়দিন পরে, কারণ এই ক্ষমতা টেম্পোরারি বিষয়, 5 বছর আর থাকতে পারবেন কিনা সেটা সন্দেহ। তাহলে এই কয়দিনের জন্য আপনি বাকি বছর তো আপনি জনগণের সাথে থাকতে হবে, জনগণের কথা বলবেন। ধন্যবাদ।